শাড়ি 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 না না, শাড়ি শাড়ি, ওটা মায়া, শাড়ি ওটা রাক্ষসী। বড়দা পেছন থেকে চিৎকার করে উঠল, কিন্তু সারদা তখন কোনো বাধা শুনল না। সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল দেওয়ালের দিকে। ছেলেবেলায় সে মাকে বাঁচাতে পারেনি, আজ আবার সে সুযোগ পেয়েছে। এই সুযোগ সে ছাড়বে না। তার হাত কাঁপতে কাঁপতে লোহার শিকলের ভারী তালার উপর গিয়ে পড়ল। সে চাবি ছাড়াই কেমন এক অলৌকিক শক্তিতে সেই ভারী মরচে পড়া লোহার কড়াটা আলগা করতে লাগলো। প্রথম শিকলটা ঝনঝন শব্দ করে মেঝেতে খসে পড়ার উপক্রম হলো। সে অশ্রু সজল চোখে মায়ের মুখটার দিকে তাকালো। কত বছর এত কাছ থেকে মায়ের মুখটা সে দেখেনি। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। বাংলা উপন্যাসের জনক আনন্দমঠ কপালকুণ্ডলা এবং দেবী চৌধুরানীর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সাধারণত ঐতিহাসিক, সামাজিক এবং রোম্যান্টিক সাহিত্যের জন্যই স্মরণ করি। কিন্তু খুব কম মানুষই জানেন যে তাঁর সাহিত্য জীবনে তিনি একটি ভৌতিক গল্পও লিখেছিলেন, নিশীথ রাক্ষসীর কাহিনী। দুর্ভাগ্যবশত গল্পটি অসমাপ্ত থেকে যায়। ফলে আজও পাঠকদের মনে থেকে গেছে এক অদ্ভুত কৌতূহল, বঙ্কিমচন্দ্র এই রহস্যময় কাহিনীটিকে ঠিক কোন পরিণতির দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে রোল সাউন্ড গপ্প নিয়ে এসেছে এক বিশেষ প্রয়াস। মূল কাহিনীর আবহ, চরিত্র এবং রহস্যকে অক্ষুণ্ণ রেখে তাঁর সৃষ্ট জগতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের নিজস্ব ব্যাখ্যায় সম্পূর্ণ করেছি এই অসমাপ্ত গল্পকে। এটি কোনো প্রামাণ্য সমাপ্তি নয়, বরং একদল গল্পপ্রেমীর কল্পনায় নির্মিত সেই সমাপ্তি যা হয়তো বঙ্কিমচন্দ্রের রেখে যাওয়া প্রশ্নগুলির উত্তর খুঁজতে চেষ্টা করে। অন্ধকার রাত, লোককথার আতঙ্ক আর এক রহস্যময় উপস্থিতিকে ঘিরে গড়ে ওঠা এই কাহিনী আপনাকে নিয়ে যাবে 19 শতকের বাংলা সাহিত্যের এক বিস্তৃত ভৌতিক জগতে। হেডফোন পরে শুনুন, কারণ আজকের গল্পে শুধু ভয় নয়, রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অসমাপ্ত অধ্যায়কে নতুনভাবে কল্পনা করার রোমাঞ্চ। শুরু হচ্ছে নিশীথ রাক্ষসীর কাহিনী। আচ্ছা শাড়ি, সত্যি করে বলতো, তোর কি মনে হয় ভূত বলে কিছু আছে? ঝাড়লণ্ঠনের টিমটিমে আলোয় বড় ভাই বরদাকৃষ্ণ সেনের প্রশ্নটা যখন ডাইনিং রুমের ভারী মেহগনি টেবিলের ওপর ভেসে বেড়ালো, তখন বাইরের বারান্দায় ঝোড়ো হাওয়া আলগা জানলার পাল্লায় একটা মৃদু ধাক্কা মারল। ঘড়িতে তখন রাত 8:30। উত্তর কলকাতার এই প্রাচীন পৈতৃক বাড়ির ডাইনিং রুমটি বরাবরই একটু থমথমে। দেওয়ালের চুনকাম খসে প্রাচীন ইটগুলো কোথাও কোথাও উঁকি দিচ্ছে, আর তেল রঙে আঁকা পূর্বপুরুষের ম্লান প্রতিকৃতিগুলো অন্ধকার কোণ থেকে যেন জীবন্ত চোখে দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। টেবিলে তখন দুই ভাই নৈশ ভোজে ব্যস্ত। প্লেটে ধোঁয়া ওঠা এক টুকরো মাটন রোস্ট, সেটাকে রূপোর ছুরি কাঁটা দিয়ে আলতো করে নাড়াচাড়া করতে করতে বড় ভাই বরদা ছোট ভাই সারদার চোখের দিকে তাকালো। বরদার চোখে এক অদ্ভুত চাপা উত্তেজনা। এমনিতে সে খোশমেজাজি হাসি খুশি মানুষ। খুলনায় দেশের বাড়িতে থাকাকালীন সারদা দেখেছে
বড়দা থাকলে যে কোনো আসর জমাতে তার সময় লাগে হাতে গুনে 5টি মাত্র মিনিট। সদাই মুখে হাসির পাশাপাশি বুদ্ধিদীপ্ত কৌতুক রসে ডোবানো কথা লেগে থাকে তার। অথচ আজ 1 মাস পর এই কলকাতার বাড়িতে তার সাথে দেখা করতে এসে সারদা যেন তার সেই সদা হাস্যময় দাদাকে ঠিক খুঁজেই পেল না। 1 মাস এখানে থেকে যেন একটু পরিবর্তন এসেছে তার মধ্যে। সারদা অবশ্য সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সে স্বাভাবিকভাবেই ধীর স্থির এবং ঘোর তাত্ত্বিক। এক টুকরো রসালো মাটনে খুব যত্ন সহকারে মাস্টার্ড মাখিয়ে সে মুখে পুরল। তার সাথে প্লেটের এক কোণে পড়ে থাকা আধখানা সেদ্ধ আলুও চালান করে দিল। তারপর একটা খাস্তা রুটি ভেঙে বাঁ হাতে অবহেলায় ধরে বড় ভাইয়ের উৎসুক মুখের দিকে তাকাতে তাকাতে চিবনোর পবিত্র কার্যটি শেষ করল। খাওয়া শেষে টেবিলের পাশে রাখা সুদৃশ্য ক্রিস্টাল গ্লাস থেকে সামান্য একটু শেরি গলায় ঢেলে একটা তৃপ্তির শব্দ করে বলল, ভূত না। এই সংক্ষিপ্ত এবং চূড়ান্ত রায় ঘোষণা করেই সারদা কৃষ্ণ সেন প্লেটে পড়ে থাকা সেই সুসিদ্ধ মেষ শাবকের অবশিষ্টাংশে পুনরায় মনোযোগ দেওয়ার তোড়জোড় করতে লাগলো। তার কাছে এই মুহূর্তে অলৌকিক জগতের চেয়ে এই ইহলৌকিক মাটন রোস্টের গুরুত্ব অনেক বেশি। বড়দা ভাইয়ের এই উদাসীনতায় কিঞ্চিত অসন্তুষ্ট হল। নিজের কাঁটা চামচটা প্লেটের উপর মৃদু শব্দে নামিয়ে রেখে সে বলল, বড্ড কেজো আর ছোট উত্তর হয়ে গেল না? রেতাল ল্যাকনিক। সারদার জিভ তখন মেষ মাংসের রসে আমোদিত। সে চট করে মুখের ভেতরের স্বাদ নষ্ট করতে চাইল না। যথাবিহিত সময়ে চর্বণ শেষ করে মুখের ভেতরটা খালি করে সে শান্ত গলায় বলল, ছোট উত্তর? বরং একটা কথা বেশি বলে ফেলেছি। তুই জিজ্ঞেস করলি ভূত আছে, আমার তো শুধু না বললেই চলতো। আমি সেখানে বললাম ভূত না। এই ভূত শব্দটা বেশি বলেছি কেবল তোর খাতিরে, তোর প্রশ্নের গুরুত্ব বজায় রাখার জন্য। অতএব তোর এই অসাধারণ ভাই ভক্তির পুরস্কার হিসেবে এই স্বর্গবাসী চারপের আর এক টুকরো মাংস তোকে উপহার দেওয়া গেল। এই বলে বড়দার নিজের প্লেট থেকে আর এক টুকরো বড় মাটন রোস্ট কেটে ভাইয়ের প্লেটে চালান করে দিল। সারদা বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত অবিচলিত চিত্তে সেই মাংসখণ্ডের উপর নিজের সমস্ত মনোযোগ নিবদ্ধ করল। কিছুক্ষণ ঘরে শুধু ছুরি কাঁটার ঠোকাঠুকি আর বাইরের বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। বড়দা কিছুক্ষণ ভাইয়ের খাওয়া দেখল, তারপর আবার টেবিলের উপর ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, সিরিয়াসলি শারি, তুই কি সত্যিই ভূত বিশ্বাস করিস না? একটুও না? শাড়ি মুখ না তুলেই বলল, না। বড়দা জিজ্ঞেস করল, কিন্তু কেন করিস না? দুনিয়ায় এত এত মানুষ যা দেখেছে তাকে তুই এক ভুঁয়ে উড়িয়ে দিবি? সারদা আবার গ্লাসটা হাতে নিয়ে একটু হেলিয়ে ধরল। অ্যাম্বার রঙের তরলে আলো লেগে একটা অদ্ভুত আভা তৈরি হচ্ছিল। সে বলল, সেই প্রাচীন ঋষির কথা, প্রমাণের অভাব। মহর্ষি কপিল প্রমাণের অভাবে তাঁর সাংখ্য দর্শনে ঈশ্বর মানলেন না, আর আমি সামান্য মানুষ হয়ে প্রমাণের অভাবে ভূত মানব? বিজ্ঞান বা দর্শন কেউই তো প্রমাণ ছাড়া এক পাও নড়ে না দাদা। এই বলে সারদা মাটনের সৎকার করতে গিয়ে এক গ্লাস শেরি নিজের পেটের ভেতর চালান করে দিল। বরদা কৃষ্ণ এবার সত্যিই চটে উঠল। ভাইয়ের এই অতিরিক্ত বাস্তববাদী আর দার্শনিক সুলভ আচরণ তার সহ্য হচ্ছিল না। সে টেবিল চাপড়ে বলল, কোথাকার বাঁতুড় একটা! ভূত নেই
ঈশ্বর নেই, সব যদি তোর প্রমাণের অভাবেই উড়ে যায়, তাহলে তো তুইও নেই, আমিও নেই। এই যে আমরা বসে গল্প করছি, এটাও মিথ্যে। সারি একটু হেসে বড় ভাইয়ের দিকে তাকালো। তার চোখে এক ধরনের কৌতুকী ঔজ্জ্বল্য। সে বলল, তাই তো, তোর মাটন রোস্ট ফুরিয়ে গেল দেখে মনে হচ্ছে আমি নেই, আর আমার খাওয়ার এই রাক্ষসে বহর দেখে হয়তো তোর মনে হচ্ছে তুইও নেই। বড়দা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, কই খেলিবার কতটুকু? সারাদিন তো শুধু বই মুখে দিয়ে বসে আছিস। এই বলে সে প্লেটের অবশিষ্ট মাংসটুকু কেটে ভাইয়ের প্লেটে সাজিয়ে দিল এবং খালি গ্লাসে আবারও কিছুটা শেরি ঢেলে দিল। সারদা যতক্ষণ মাংস কাটা কাঁটা দিয়ে বিঁধে মুখে তোলা আর চিবানোর কাজে ব্যস্ত ছিল, বড়দা চরম ধৈর্য ধরে চুপ করেই রইল। সে জানত সারদার যুক্তিগুলোকে খণ্ডন করতে হলে তাকে একটু সময় দিতে হবে। মুখের গ্রাজ শেষ করে সারদা বলল, তুই নেই আর আমি নেই, এই কথাটা কিন্তু দর্শনগতভাবে প্রায় সত্যি দাদা। জন স্টুয়ার্ট মিলের নাম শুনেছিস তো? তার মতে আমরা হলাম শুধুই একটা অনুভূতির স্থায়ী সম্ভাবনা, মেয়ার পার্মানেন্ট পসিবিলিটিজ অফ সেন্সেশন। আমাদের এই যে শরীর, এই যে অহংকার, সবই আসলে কতগুলো ইন্দ্রিয়গত অনুভূতির সমষ্টি। আর এই যে আমরা এখন আহার করলাম, এও তো আসলে না করারই মতো। আসলে ওই সম্ভাব্য অনুভূতিগুলোর মধ্যে কয়েকটা বিশেষ অনুভূতি এই মুহূর্তে জাগার দিল মাত্র। এর বাইরে আমাদের আলাদা করে কোনো শাশ্বত অস্তিত্ব আছে কি? বড়দা এই সুযোগটারই অপেক্ষা করছিল। সে চট করে বলল, আমিও তো তোকে সেই কথাই জিজ্ঞেস করছি সারি। এই যে মানুষ ভূত দেখে, ভূতের রহস্যময় শব্দ শোনে, মাঝরাতে জনহীন বারান্দায় কারোর হেঁটে যাওয়ার আওয়াজ পায়, এগুলো কি সেই সম্ভাব্য অনুভূতি, আই মিন পসিবল সেন্সেশন নয়? যদি আমাদের অস্তিত্ব অনুভূতির সম্ভাবনা হয়, তবে ভূতের অস্তিত্বও তো সেই একই নিয়মে সত্যি হতে পারে। সারদা শান্তভাবে হাসল। তফাৎ আছে দাদা, ভূত থাকলে তবেই তো তার অনুভূতি সম্ভব। যা আদপেই নেই, তার অনুভূতি তো আসলে মনের ভুল বা চোখের ধোঁকা। বড়দা সোজা হয়ে বসল। তুই এত জোর দিয়ে বলছিস ভূত নেই? তা ঠিক বলছি না, তবে প্রমাণ নেই বলেই ভূতে আমার কোনো বিশ্বাস নেই, এটাই বলছি। প্রত্যক্ষ দেখাও কি তোর কাছে প্রমাণ নয়? মানুষ যদি নিজের চোখে কিছু দেখে, সেটাকেও তুই অস্বীকার করবি? সারদা এবার গ্লাসে শেষ চুমুকটি দিল। আমি তো কোনোদিনও ভূত প্রত্যক্ষ করিনি। আমার অভিজ্ঞতায় যা নেই, তাকে আমি কিসের ভিত্তিতে সত্যি বলে মানব? বড়দা এবার একটা অন্য চাল চালল। সে বলল, তুই কি টেমস নদী চোখে দেখেছিস? না, দেখিনি। তাহলে টেমস নদী আছে বলে মানিস কেন? ইংল্যান্ডে একটা নদী আছে যা লন্ডনের বুক চিরে বয়ে গেছে, এটা তো তুই বিশ্বাস করিস। সেটা আলাদা, কারণ যাদের কথায় ভরসা করা যায়, যারা মিথ্যে বলে না, এমন বহু মানুষই সেই নদীর চোখে দেখেছে। তাদের প্রত্যক্ষদর্শীর বিবরণ, মানচিত্র, ইতিহাস, এই সবই তো প্রমাণ। বড়দা টেবিলের উপর 2 হাত বাড়িয়ে ভাইয়ের খুব কাছাকাছি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর হঠাৎ এক ধাক্কায় অনেকখানি নেমে গেল। সে ফিস ফিস করে বলল, ভূত এমন বিশ্বাসযোগ্য মানুষ চোখে দেখেছে সারি, যার কথা তুই জীবনেও অবিশ্বাস করতে পারবি না। বিশ্বাস করার মতো তেমন কে আছে শুনি? তুই কার কথা বলছিস? বিজ্ঞানীর? কোনো বড় দার্শনিকের? একজনের নাম কর দেখি। বড়দা
ভাইয়ের চোখের দিকে সোজা তাকিয়ে স্থির গলায় বলল, মনে কর আমি নিজে। সারদা প্রথমে ভাবল বড়দা হয়তো কোনো কৌতুক করছে, কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করল বড় ভাইয়ের চোখের মণি দুটি এক অদ্ভুত জায়গায় স্থির হয়ে গেছে। ঝাড় লণ্ঠনের টিমটিমে আলোতেও স্পষ্ট দেখা গেল বড়দার ফ্যাকাশে মুখটা কেমন যেন এক কালচে ছায়ায় ঠেকে গেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে, আর রূপোর ছুরি ধরে থাকা ডান হাতের আঙুলগুলো কাঁপছে। সারদা নিজের ছুরি কাঁটাটা প্লেটের পাশে নামিয়ে রাখল। ঘরের নীরবতা এতটাই গাঢ় হয়ে উঠল যে বাইরের ঝোড়ো হাওয়ার শব্দটাও যেন অনেক দূর থেকে ভেসে আসছে বলে মনে হলো। সে ধীর গলায় বলল, তুই তুই নিজে অলৌকিক কিছু দেখেছিস? কবে? কোথায়? বড়দা নিজের প্লেটের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। তার খাবার প্রায় অস্পৃশ্যই রয়ে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কোনো বায়বীয় ছায়া বা সাধারণ ভূতের কথা বলছি না সারি। আমি এমন এক বাস্তব বিভীষিকার কথা বলছি যার রক্তের স্বাদ পাওয়ার তৃষ্ণা 100 বছর ধরে এই পৈতৃক বাড়ির নিচে ছটফট করছে। তুই তো জন স্টুয়ার্ট মিলের অন্ধভক্ত। মিলের সেই অনুভূতির স্থায়ী সম্ভাবনার তত্ত্ব আজ রাতে তোর চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাবে। সারদা কিছুটা বিভ্রান্ত বোধ করল। সে চেয়ারে একটু আরাম করে বসে বলল, তুই বড্ড হেয়ালি করছিস দাদা। আসল কথাটা কি খুলে বলতো? আমাদের এই উত্তর কলকাতার বাড়ির নিচে তো কেবল ঠাকুমার আমলের পুরনো সিন্দুক আর বাতিল খাতা ছাড়া কিছুই নেই। তুই ভুল জানিস সারি। এই বাড়ির নিচে এমন এক রহস্য রয়েছে যা এতদিন আড়ালে রাখা হয়েছিল। বড়দা টেবিলের উপর ঝুঁকে পড়ে গলাটা আরো নিচু করল। তার চোখে এখন যেন কোনো অজানা আতঙ্ক কালো মেঘের মতো ঘনিয়ে আসছে। আজ 1 মাস আমি নিজে এই বাড়িতে থাকছি। এর আগে বোধহয় বাবা এখানে শেষ এসেছিলেন বছর 7 আগে। তোর কখনো মনে হয়নি সারি, কলকাতার এমন বর্ধিষ্ণু এলাকায় এরকম প্রাসাদপ্রম বাড়ি থাকা সত্ত্বেও বাবা কেন আমাদের নিয়ে সুদূর খুলনায় গিয়ে থাকতে শুরু করলেন? এত বছরে কখনো আমাদের নিয়ে পর্যন্ত আসতেন না এখানে। কলকাতায় এলে নিজের বাড়ি থাকা সত্ত্বেও আত্মীয়দের বাড়িতে উঠতেন। কি বলতে চাইছিস বলতো? কিভাবে তোকে বলবো আমি নিজেই জানি না। তাও শোন, এই বাড়ির নিচে যেই বেসমেন্ট আছে সেখানে বাস করছে এক অলৌকিক অস্তিত্ব, এক অতৃপ্ত নামহীন প্রাচীন পিশাচী। কতদিন সে এখানে আছে আমি জানি না। আমার ধারণা 1 শতাব্দীরও বেশি সময়। আমাদের পূর্বপুরুষেরা তান্ত্রিক অভিচারের মাধ্যমে তাকে লোহার শিকল দিয়ে মাটির তলায় অন্ধকার কুঠুরির দেওয়ালে বন্দি করে রেখে গেছেন। সে কোনো বিমূর্ত আত্মা নয় সারি, সে হলো এক ইচ্ছাধারী রাক্ষসী, নিশীথ রাক্ষসী। নিশীথ রাক্ষসী? এ তো কোনো লোককথা বা রূপকথার গল্পের মতো নাম দাদা। তুই অতিরিক্ত নির্জনতার কারণে মানসিক অবসাদে ভুগছিস। মনস্তত্ত্বে একে বলে প্রজেকশন। বড়দা কিন্তু চটল না। তার মুখের গম্ভীর ভাব সারদার ভেতরের যুক্তিবাদী মনটাকে কেমন যেন একটু দোলা দিল। বড়দা বলতে লাগলো, আমি জানতাম
আমার মুখের কথা তোর জন্য যথেষ্ট হবে না, তাই আমি প্রমাণও এনেছি সঙ্গে করে। বরদা উঠে তার ঘরে গেল। সারদা কিছুক্ষণ চুপচাপ বসে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। বরদার মাথাটা কি সত্যি খারাপ হলো? না, এতদিনের জন্য তাকে একা এখানে আসতে দেওয়াটা হয়তো ঠিক হয়নি। কিছুক্ষণ পরেই বরদা ফিরে এলো। তার হাতে একটা পুরনো, প্রায় জীর্ণ প্রাচীন পুঁথি। সেটি সে সারদার হাতে দিল। সারদা খুলে দেখল ভিতরে প্রাচীন বাংলা ভাষায় নানান শ্লোক লেখা, মন্ত্র লেখা, আর তার সঙ্গে আঁকা কিছু অদ্ভুত ছবি, সম্ভবত তন্ত্র সাধনা সম্বন্ধিত আঁকিবুকি। বরদা বলল, এতে সবটা পেয়ে যাবি, এই বাড়ির ইতিহাস এবং এর নিচতলার বাসিন্দারও। সেই বাসিন্দার ওপর এক প্রাচীন অভিশাপ রয়েছে। সে এক ভয়ঙ্কর রূপ বদলকারী ডাইনি। দিনের বেলা সে শান্তভাবে ঘুমোয়, কিন্তু রাতে রাতে তার সমস্ত শক্তি জেগে ওঠে। তার এই বন্দি দশা থেকে মুক্তির একটাই উপায় আছে। কোনো জ্যান্ত মানুষ যদি তার ঘরের ভেতরে যায়, তবে সে তার মায়াজাল বিস্তার করে সেই মানুষের চেনা অতি প্রিয় কোনো অবয়ব ধারণ করে। মায়ের রূপ, স্ত্রীর রূপ, কিংবা কোনো চেনা বন্ধুর রূপ নিয়ে সে এমন এক মায়াবী আকুলতায় ডাক দেয় যে মানুষ মোহগ্রস্ত হয়ে পড়ে। আর যদি কোনো মানুষ ভুল করেও তার গায়ের সেই লোহার শিকল একটাও আলগা করে দেয়, তবে এই পুরো বংশ, এই শহর তছনছ হয়ে যাবে। সে শুধু একটা মানুষের দুর্বল মুহূর্তের অপেক্ষায় বসে আছে সারি। নৈশভোজ শেষ হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে আর কোনো কথা হলো না। ডাইনিং টেবিল পরিষ্কার করে পরিচারক রাম খেলাবন যখন বিদায় নিল, তখন বাড়ির ভেতরটা এক গভীর দম বন্ধ করা নীরবতায় ডুবে গেল। সারদা প্রথমে ব্যাপারটাকে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। বসার ঘরের আরামদায়ক কাউচে বসে একটা মোটা ইংরেজি দর্শনের বই উল্টাতে লাগলো। কিন্তু আজ প্রথমবার সে বইয়ের পাতায় মনোসংযোগ করতে পারছিল না। বারবার তার মনে পড়ছিল বরদার সেই ফ্যাকাশে মুখ আর নিশীথ রাক্ষসীর সেই ভয়ঙ্কর রূপ বদলের বিবরণ। বাইরে ঝড়টা আরও বেড়েছিল। পুরনো বাড়ির কাঠের কড়িবর্গাগুলো বাতাসের চাপে মাঝে মাঝেই কুঁকিয়ে উঠছিল। বারান্দার এক কোণে একটা মস্ত বড় পেন্ডুলাম ঘড়ি অবিরাম টিক 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 শব্দ করে সময়ের হিসেব রাখছিল। রাত 11টা বাজল, তারপর 11:30। ঠিক 11:45 সময় বরদা বসার ঘরে এসে ঢুকল। তার পরনে এখন একটা কালো রঙের লুজ কোট, হাতে একটা পুরনো পিতলের লণ্ঠন, তবে সেটা এখন নেভানো। বরদার মুখের সেই কালচে ভাবটা এখনো কাটেনি। সে সারদার সামনে এসে দাঁড়ালো। সারি, বইটা বন্ধ কর, সময় হয়ে গেছে। সারদা বইটা টেবিলে রাখল। সে নিজের অজান্তেই একবার ঘড়ির দিকে তাকালো। আর মাত্র 15 মিনিট বাকি। সে একটা গভীর শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। সে নিজের মনকে বারবার বোঝাচ্ছিল সবই মনের ভুল। বরদা কোনো কারণে হ্যালুসিনেশনের শিকার হয়েছে, আর সে নিজের সুস্থ মস্তিষ্কে এই কুসংস্কারের মুখোশ খুলে দেবে। কোথায় যেতে হবে? আমাদের এই বাড়ির একদম নিচের সেই পুরনো সেলারটায়? হ্যাঁ, একদম নিচে।
সেই মাটির তলার ঘরটায়। ওর চাবি আমার কাছে। ঘরটা গত 20 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। দুই ভাই অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বড়দার হাতের লণ্ঠনটা এখনো নেভানো। সে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে পথ দেখাচ্ছিল। সিঁড়ির ধাপগুলো ধুলোয় ধূসরিত। যত তারা নিচের দিকে নামছিল, বাতাস তত ভারী আর স্যাঁতসেঁতে হয়ে উঠছিল। ধুলো আর পুরনো ভেজা মাটির একটা মিশ্র গন্ধের সাথে সাথে এক অদ্ভুত শুকনো ফুলের গন্ধ সারদার নাকেও ছিটকে এলো। সারদা মনে মনে ভাবল, এই গন্ধটা হয়তো কোনো কেমিক্যাল গ্যাসের প্রভাব, যা বড়দার মস্তিষ্কে হ্যালুসিনেশন তৈরি করছে। অবশেষে তারা সেই ভূগর্ভস্থ ঘরের কাঠের ভারী দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় একটা মস্ত বড় মরচে পড়া তালা ঝুলছিল। বড়দার নিজের পকেট থেকে একটা পুরনো চাবি বের করে তালার ছিদ্রে পুরল। একটা যন্ত্রণাদায়ক শব্দ করে তালাটা খুলে গেল। বড়দা দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকল। ঘরটা খুটখুটে অন্ধকার। বড়দা টেবিলের উপর লণ্ঠনটা রাখল এবং দেশলাইয়ের আলোয় একটা মোমবাতি জ্বালিয়ে দিল। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ঘরের চারদিকে ছায়াগুলো দেওয়ালে এক অদ্ভুত নাচ শুরু করল। বস। বড়দা একটা চেয়ার দেখিয়ে বলল। সারদা ধুলো ঝেড়ে চেয়ারটায় বসল। বড়দা তার ঠিক উল্টো দিকে চেয়ারটায় গিয়ে বসল। মোমবাতিটা তাদের দুজনের মাঝখানে। ঘরের ভেতরের বাতাসটা ধীরে ধীরে স্থির হয়ে আসছিল। মোমবাতির শিখাটা প্রথমে কাঁপছিল, কিন্তু ঠিক 12টা বাজার 2 মিনিট আগে সেটা একদম সোজা আর স্থির হয়ে গেল। যেন এই ঘরে কোনো বাতাসই আর অবশিষ্ট নেই। ঘরের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে কমতে শুরু করলো। এতটাই ঠান্ডা যে সারদার মুখ থেকে সামান্য গরম হাওয়া বাষ্পের মতো বের হতে লাগলো। ওপরতলার সেই বড় পেন্ডুলাম ঘড়িটার আওয়াজ এই মাটির তলার ঘরেও খুব ক্ষীণভাবে এসে পৌঁছল। 12টা বাজল। নিশীথ কালের সূচনা হলো। সারদা এবার চোখ ঘুরিয়ে ঘরের শেষ প্রান্তের দিকে তাকালো এবং তার বুকের ভেতরটা এক নিমেষে হিম হয়ে গেল। মোমবাতির আবছা আলোয় দেখা গেল ঘরের সুদূর দেওয়ালে দুটো মস্ত বড় মরচে পড়া লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে এক কুৎসিত কালো অবয়ব। তার চুলগুলো চট পাকানো, চামড়া কুচকানো, আর চোখ দুটো থেকে অন্ধকারের এক আদিম হিংস্রতা ঝরে পড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো অবয়বটা স্থির নয়। আলোর সামান্য কম্পনেও তার রূপ যেন ক্ষণে ক্ষণে বদলে যাওয়ার চেষ্টা করছে। দূরে থাকবি সারি, দূরে থাক, একদম এগোবি না, যাই হয়ে যাক। চোখে যাই দেখিস না কেন, মনে রাখবি ওটা কোনো মানুষ নয়, ওটা নিশীথ রাক্ষসী। বড়দা ফিস ফিস করে সতর্ক করল, কিন্তু সারদা তখন আর নিজের মধ্যে ছিল না। লণ্ঠনের হলুদ আলোটা হঠাৎ এক মায়াবী নীলচে রঙে পরিণত হলো।
আর সেই অদ্ভুত আলোর মাঝখান থেকে এক সুমিষ্ট অতি চেনা কণ্ঠস্বর ভেসে এলো। শাড়ি, বাবু আমার, তুই এসেছিস? সারদা চমকে উঠল। এই কণ্ঠস্বর তো তার প্রয়াত মায়ের। সে চোখ রগড়ে আবার তাকালো। কই, দেওয়ালের সেই কুৎসিত রাক্ষসী তো আর সেখানে নেই। শিকল দিয়ে বাঁধা অবস্থায় সেখানে বসে আছে তার নিজের মা, যার কোলে মাথা রেখে সে ছোটবেলায় ঘুমাতো। সেই মা, যাকে 5 বছর বয়সে শাড়ি শেষ দেখেছিল। যক্ষায় যার প্রাণটা বেরিয়ে যাওয়ার সময় সে কাশতে কাশতে শাড়িকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিল। শাড়ি দূর থেকে, পর্দার আড়াল থেকে দেখেছিল সেই ছোট্ট বয়সে। তার স্পষ্ট মনে আছে কত রাতে যে ঘুমের মধ্যে সেই দৃশ্য মনে পড়ে সে জেগে উঠেছে, তার হিসেব সে রাখেনি। শাড়ি স্পষ্ট দেখল, হ্যাঁ, মাই তো। মায়ের চোখে জল, হাত দুটো বাড়িয়ে ডাকছেন। দেখ বাবা, ওরা আমাকে কেমন বেঁধে রেখেছে। ওরা ভাবছে আমার মাথা খারাপ, আমি ক্ষতি করব। তুই তো অবুঝ নোস, তুই তো এসব মানিস না। এই শিকলটা খুলে দে বাবা, আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিই। খুলে দে বাবা, খুলে দে, খুলে দে, খুলে দে বাবা। সারদার সমস্ত চেনা বিজ্ঞান, জন স্টুয়ার্ট মিলের তত্ত্ব, সব যেন এই মুহূর্তে এক মায়াবী কুয়াশায় ধুয়ে মুছে গেল। মায়ের এই কষ্ট সে সহ্য করতে পারছিল না। সে এক অদ্ভুত সম্মোহনের ঘোরে অবশ হয়ে পা বাড়ালো দেওয়ালের দিকে। শাড়ি, 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 না না, শাড়ি, শাড়ি, ওটা মায়া। শাড়ি, ওটা রাক্ষসী। বড়দা পেছন থেকে চিৎকার করে উঠল, কিন্তু সারদা তখন কোনো বাধা শুনল না। সে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল দেওয়ালের দিকে। ছেলেবেলায় সে মাকে বাঁচাতে পারেনি, আজ আবার সে সুযোগ পেয়েছে। এই সুযোগ সে ছাড়বে না। তার হাত কাঁপতে কাঁপতে লোহার শিকলের ভারী তালার উপর গিয়ে পড়ল। সে চাবি ছাড়াই কেমন এক অলৌকিক শক্তিতে সেই ভারী মরচে পড়া লোহার কড়াটা আলগা করতে লাগলো। প্রথম শিকলটা ঝনঝন শব্দ করে মেঝেতে খসে পড়ার উপক্রম হলো। সে অশ্রু সজল চোখে মায়ের মুখটার দিকে তাকালো। কত বছর এত কাছ থেকে মায়ের মুখটা সে দেখেনি। কিন্তু এ কি, মা কোথায়? দেওয়ালে সেই অবয়বের মুখে তখন এক ভয়ঙ্কর রাক্ষসে হাসি ফুটে উঠছে। মায়ের সুন্দর মুখটা বদলে গিয়ে সেখানে এক লালা ঝরা জিভ আর ধারালো দাঁত উকিয়ে দিতে শুরু করেছে। একটা বিশ্রী গন্ধ সেই পচা গলা শরীরটা থেকে বেরিয়ে এসে শাড়ির নাকে লেগে তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করতে লাগলো। প্রলয় নামতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ঠিক সেই মুহূর্তে বড়দা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক লাফে এগিয়ে এলো।
সে তার হাতের ভারী পিতলের লণ্ঠনটা দিয়ে সারদার মাথায় এক মৃদু আঘাত করল এবং এক ধাক্কায় ভাইকে টেনে সরিয়ে আনলো। দূর হ তোবাকি, দূর হয়ে যা, দূর হয়ে যা। বড়দা চিৎকার করে পকেট থেকে এক মুঠো পবিত্র ছাই আর জল সেই রাক্ষসীর দিকে ছুঁড়ে মারল। এক কান ফাটানো অমানসিক আর্তনাদে পুরো সুড়ঙ্গটা কেঁপে উঠল। সেই নিশীথ রাক্ষসী নিজের আসল বিভৎস রূপে ফিরে এসে শিকল ঝাঁকিয়ে দেওয়াল ধরে টান মারতে লাগলো। সারদার চোখের সামনে মোমবাতির নীল আলোটা যেন 1000টা টুকরোয় ভেঙে গেল। চরম অলৌকিক সত্যের এই প্রচণ্ড মানসিক চাপ আর মস্তিষ্ক আর সহ্য করতে পারল না। সে ধীরে ধীরে অন্ধকারের এক অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। যখন সারদার জ্ঞান ফিরল তখন ঘরের ভিতরের পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে। ডাইনিং রুমের সেই ভারী মেহগনি টেবিলের উপর ভোরের ম্লান ধূসর আলো এসে পড়েছে। ঝাড় লণ্ঠনের আলো নিভে গেছে। সারদা ধরফর করে ডাইনিং টেবিলের পাশের কাউচটায় উঠে বসল। তার শরীরটা এখনো কাঁপছে, কপালে ঠান্ডা ঘাম। সে দেখল তার বড় ভাই বড়দা টেবিলের পাশে দাঁড়িয়ে এক মনে এক বাটি ধোঁয়া ওঠা চা চামচ দিয়ে নাড়ছে। বড়দার মুখটা এখন একদম স্বাভাবিক। রাতের সেই কালচে ছায়া বা আতঙ্কের কোনো চিহ্নই সেখানে নেই। দাদা, সারদার গলাটা ভেঙে এলো। দাদা, আমরা কি কাল নিচে গিয়েছিলাম? কেমন আবছা লাগছে। সেই নিশীথ রাক্ষসী শিকল, মা। বড়দা ঘুরে তাকালো। তার মুখে এক চিরন্তন শান্ত বড় ভাইয়ের মতো স্নেহময় হাসি। কিসের নিশীথ রাক্ষসী রে শাড়ি? তুই শেষ রাতে মাটন রোস্ট আর সেড়ি খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়েছিলি। সারা রাত বাইরে যা ঝড় বৃষ্টি গেছে, বোধহয় কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিস। নে, গরম চাটা খা, শরীরটা ঠিক হবে। সারদা চায়ের বাটিটা হাতে নিল। তার হাত এখনো সামান্য কাঁপছে। সে ভাবল, তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল? সেই স্যাঁতসেঁতে গন্ধ, সেই লোহার শিকলের শব্দ, মায়ের সেই মায়াবী কণ্ঠস্বর, সবই কি সেরি আর ক্লান্ত মস্তিষ্কের তৈরি এক হ্যালুসিনেশন? সে চায়ে চুমুক দিল, কিন্তু তখনই তার নজর গেল বড়দার কালো কোটটার দিকে, যা চেয়ারের পেছনে ঝোলানো ছিল। কোটের হাতায় আর নিচের অংশে লেগে আছে একদলা স্যাঁতসেঁতে মাটির তলার ভেজা কালো কাদা। সারদা আর কোনো কথা বলল না। ভোরের আলোয় আকাশের মেঘগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছিল। এই চেনা বাস্তব পৃথিবীর চেনা রূপের মাঝে দাঁড়িয়ে সারদার মনে হলো, সে এতদিন যে বিজ্ঞান আর দর্শনের অহংকারে বেঁচেছিল, তা আসলে এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র।
এমন বহু কিছু আছে যা প্রমাণের অতীত, যা যুক্তির পরিধির বাইরে। কেবল অনুভূতির অন্ধকার কোণে তাদের স্থায়ী বসবাস। শেষ হলো আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসমাপ্ত গল্প অবলম্বনে নিশীথ রাক্ষসীর কাহিনী। কণ্ঠে সম্মান, অর্পিতা, সৈকত এবং অনামিকা। শব্দগ্রহণে স্বয়ং, শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায় এবং অর্পিতা দে। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ এই রকমই আনকোরা নতুন এবং পুরনের মিশেলে তৈরি গল্প নিয়ে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা হাজির হব।